হ্যালো লার্নার্স, আমাদের ইউটিউব চ্যানেল WBPSCGS 101-এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা আজকে আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার, যেগুলো আমাদের WBCS এক্সামে এসেছে, মেন্স এবং প্রিলিমস মিলিয়ে। তো তোমাদের যেখানে তোমাদের কোয়ারি থাকবে কোনো কোয়েশ্চেন নিয়ে, অবশ্যই জিজ্ঞাসা করবে। লেসন প্রেজেন্টেড বাই মি। তো আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্ন তার ডিটেলস সেই টপিকের ওপরে আমরা আলোচনা করব। তো এটা তোমাদের জন্য অবশ্যই হেল্প হবে। দেখো, 2018-এর প্রিলিমস, WBCS-এর প্রিলিমসে কোয়েশ্চেন এটা। সিগনিফিকেন্স অফ লাহোর রেজলিউশন। আমরা জানি কতগুলো বিষয় আছে, যেমন ধরো লাহোর রেজলিউশন, অগস্ট অফার, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, এই জায়গাগুলো, পাকিস্তান রেজলিউশন, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের কি হয়, এগুলো হচ্ছে সব বেসিক, এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সবসময় আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ঠিক আছে? প্রশ্নগুলো আমরা বারবার দেখি, কিন্তু প্রশ্নগুলো কিন্তু সবকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাহোর রেজলিউশন কেন ইম্পর্টেন্ট। টু কোঅপারেট উইথ ন্যাশনাল কংগ্রেস, টু ক্রিয়েট আ কনস্টিটিউশন ফর দ্য মুসলিম লীগ, to cooperate with the British, Pakistan resolution was taken। এখানে কোনটা হবে কারেক্ট আনসার? এখানে আমাদের আনসার হবে পাকিস্তান রেজলিউশন ওয়াজ টেকেন, যাকে আমরা কি বলি, লাহোর রেজলিউশন। তাহলে লাহোর রেজলিউশন সম্পর্কে আমরা ডিটেলস জানবো, যে লাহোর রেজলিউশন কবে পাস হয়, রিটেন বাই, মানে ড্রাফট কে করেছেন লাহোর রেজলিউশন, এবং অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে সেপারেট স্টেট ফর মুসলিম ক্রিয়েশন করা। পাস্ট কোথায় হয় এবং প্রেজেন্ট কে করে, এই যে প্রস্তাবনাটাকে প্রেজেন্ট কে করেন, একে ফজলুল হক। দ্য লাহোর রেজলিউশন ওয়াজ ফর্মাল স্টেটমেন্ট which sought to creation separate Muslim state. The political statement written by, মানে যেটা ড্রাফট কে করেছেন, জাফরুল্লাহ খান। তোমাদের প্রশ্ন আসে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। Other prominent member, All India Muslim League, proposed the creation of the independent state based on predominantly Muslim population. When the resolution was put forth by the chief minister, মানে কে প্রেজেন্ট করলেন, একে ফজলুল হক, বাংলার তখন প্রাইম মিনিস্টার, সরি চিফ মিনিস্টার, people stated using the word Pakistan quite frequently, as the Hindu leader described the resolution as a demand of create Pakistan. Hence, the Lahore Resolution is considered the landmark document Pakistan history. A monument called Minar-e-Pakistan stand at Lahore, এখনো রয়েছে মিনার-ই-পাকিস্তান লাহোরে, যে জায়গায় 23 মার্চ এই লাহোর রেজলিউশন হয়, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড কি, এখানে কেন লাহোর রেজলিউশন আনা হয়। ইনফ্লুয়েন্সড বাই ভাইসরয় ইন্টেনশন স্প্লিটিং ইন্ডিয়া 3 ডোমিনিয়ন। আমরা জানি যে আরউইন, বা আমাদের যে সময় আমাদের আরউইন বলছি, সরি, 1940-তে লিনলিথগো যেটা চাইছেন, এই যে ডোমিনিয়ন স্টেটাস যেটা বলছে, এখানে তিনি চাইছেন যে ইন্ডিয়ান ডোমিনিয়নকে 3টে ভাগে ভাগ করা হবে, হিন্দু পারপাস, হিন্দু, মুসলিম এবং আমাদের প্রিন্সলি স্টেট, ঠিক আছে? 3টে সেকশনে ভাগ হবে। এই যে ভাগ হবে, এখান থেকে কিন্তু আমাদের এই কনসেপ্টটা হয়ে গেল সেপারেট স্টেট। আর আমরা তার আগে জানি যে টু নেশন থিওরি, ফাদার অফ টু নেশন থিওরি কাকে বলে? ফাদার অফ টু নেশন থিওরি হচ্ছে আমাদের সৈয়দ আহমেদ খানকে। প্রোপাউন্ডেড বাই, টু নেশন থিওরি প্রোপাউন্ডেড বাই, তাহলে হবে জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 28শে জানুয়ারি 1933-তে পাঞ্জাবি মুসলিম ন্যাশনালিস্ট চৌধুরী রহমত আলী কেম টু প্যাম্পলেট টাইটেল পাকিস্তান ডিক্লারেশন, হুইচ ওয়াজ প্রেজেন্ট করেছিলেন পাকিস্তান ডিক্লারেশন 33-তে রাউন্ড টেবিল কনফারেন্সে। প্রথমে উনি এটা প্রেজেন্ট করেছিলেন 28 জানুয়ারি, রাউন্ড টেবিল কনফারেন্সে এটা প্রেজেন্ট করেন, অর্গানাইজ বাই ব্রিটিশ গভর্নমেন্ট। যে রাউন্ড টেবিল কনফারেন্স কে অর্গানাইজ করে বা কারা অর্গানাইজ করে? ব্রিটিশ গভর্নমেন্ট অর্গানাইজ করে। The Pakistan Declaration stated that Muslim living in the northern state of India, namely northwest frontier province, Punjab, Sindh, Kashmir, Baluchistan, would want creation separate state, এগুলোকে নিয়ে একটা সেপারেট স্টেট তৈরি করা। However, the proposal was not taken seriously by the British administration, কিন্তু এই প্রপোজালটা ব্রিটিশরা সিরিয়াসলি নেয়নি, until the All India Muslim League decided to do something about it.
যতক্ষণ না তারা মনে করে যে সিরিয়াসলি কিছু করবে ততক্ষণ সিরিয়াসলি নেয়। এবার আমরা এই লাহোর রেজলিউশন থেকে পরীক্ষায় আর কি কি ধরনের প্রশ্ন দেখতে পাই। তো এখানে আমরা 2তে দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া মুসলিম লীগ পাস দ্য হিস্টোরিক লাহোর রেজলিউশন ইন ইটস 27th অ্যানুয়াল সেশন হেল্ড লাহোর। কত নম্বর সেশন ছিল লাহোর রেজলিউশন? অবশ্যই মনে রাখবে 27th রেজলিউশন। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি 23rd মার্চ 1940। ঠিক আছে, লাহোর রেজলিউশন অফ মুসলিম লীগ হেল্ড ইন 1940 ওয়াজ প্রিসাইডেড ওভার। তো এখানে আমাদের আনসার কি হবে? দেখো এখানে আল্লামা মোহাম্মদ ইকবাল বলেছেন, লিয়াকাত আলী বলেছেন, মোহাম্মদ আলী জিন্নাহ বলেছেন এবং খালিক উজ জামান বলেছেন। তো এখানে আমাদের আনসার হবে মোহাম্মদ আলী জিন্নাহ। কে প্রিসাইড করেছিলেন এই সভাটাকে? মোহাম্মদ আলী জিন্নাহ। আমরা পিকচারও দেখলাম কিছুক্ষণ আগে, এই যে পিকচারও দেখলাম আমরা। ঠিক আছে, নেক্সট আমাদের 2015 একটা কোয়েশ্চেন আছে। দেখো, দ্য মুসলিম লীগ জয়েন দ্য ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট মুসলিম লীগ জয়েন করলেন কবে? আমরা জানি যে ক্যাবিনেট মিশন প্ল্যানে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার কথা বলা হয়েছে, সবই ভালো কথা, কিন্তু যেটা হয় আমরা জানি যে 16 অগস্ট থেকে শুরু হয়ে যায় আমাদের ডাইরেক্ট অ্যাকশন ডে। তার কারণ হচ্ছে এখানে ক্যাবিনেট মিশন প্ল্যান যেটা ব্রিটিশদের শেষ মিশন ছিল, সেখানে পাকিস্তান নিয়ে তারা ভয় পেয়ে গেছিলো যে কোনো না কোনোভাবে যাতে পাকিস্তান প্রস্তাবনাটা পিছিয়ে না যায় বা বন্ধ যাতে না হয়ে যায়। তো এখানে যেটা জিন্নাহ ডাক দিয়েছিলেন, যদি এমনি না পাই তাহলে কি হবে? ছিনিয়ে নিতে হবে। তো এর জন্য আমরা জানি যে বিশাল রায়ট আমরা দেখতে পাই কলকাতার বুকে, যেটাকে আমরা গ্রেট ক্যালকাটা রায়ট বলতে পারি, সারা ভারতেই দেখতে পারি। তো এখানে নভেম্বর 1946, যখন সেপ্টেম্বর থেকে ইন্টারিম গভর্নমেন্ট, কারণ এই রায়টের পর কংগ্রেস কী চাইল? কংগ্রেস চাইলো যে শান্তিপূর্ণভাবে শান্তি পরিবেশ, পিস চাইলো। আর সেখানে প্রথম দিকে তো পূর্ণ স্বরাজ নিয়ে প্রতিবাদ করছিল, কিন্তু ডোমিনিয়নের মাধ্যমেই হোক বা যেভাবেই হোক শান্তি চাই। ঠিক আছে, এটা নভেম্বর 1946 হবে আমাদের কারেক্ট আনসার। এখানে আমরা দেখতে পাচ্ছি 2nd সেপ্টেম্বর 1946-এ নিউলি ইলেক্টেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম হয়েছে, যেটা আমরা সবাই জানি কংগ্রেস মিনিস্ট্রি গঠন করলো অফ ইন্ডিয়া, হুইচ এক্সিস্টেড টিল 15th অগস্ট 1947। 15ই আগস্ট পর্যন্ত এক্সিস্ট করলো। এক্সিকিউটিভ ব্রাঞ্চ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট সার্ভড বাই দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল হেডেড বাই ভাইসরয় অফ ইন্ডিয়া। Since colonial rule, it was for the first time that the government of India was in the India's hand. It was composed of 12 members, including 3 Muslims nominated by the Congress. It was for the first time since the coming of British that government of India was in the India's hand. 26 October 5 nominee of the League joined the government. So Congress appointed presiding to make room of the League nominee. 2 seats were already vacant. Mr. Sharad Ghosh এবং সৈয়দ আলী জাকির এবং স্যার শফত মোহাম্মদ খান রিজাইন করে। The portfolio of the composite 14-member government were follows. তো আমরা কি দেখতে পারলাম? আমরা দেখতে পারলাম যে কংগ্রেস কবে জয়েন করে, মুসলিম লীগ কবে জয়েন করে। তাহলে অক্টোবরের মধ্যে কিন্তু মুসলিম লীগ জয়েন করে। এখানে আমাদের আনসার হবে অক্টোবর 1946-এ। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেম্বার্স যেগুলো রয়েছে ইন্টারিম গভর্নমেন্টের, কার দায়িত্বে কি কোনটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লিয়াকাত আলী খান কোন ডিপার্টমেন্টে রয়েছে? ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টে রয়েছে। নেক্সট এবার যেটা আমরা দেখবো যে এই 1946-এ ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি। হু ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল ইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম 1946? তো এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে কে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। হু ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট? তো জওয়াহরলাল নেহরু, সি হবে কারেক্ট আনসার। নেক্সট, ইন্টারিম গভর্নমেন্ট হেডেড নেহরু শোন ইন 2nd সেপ্টেম্বর 1946-এ। নেক্সট হচ্ছে অপশন 7 কি বলেছে? দ্য মেইন লিডার্স অফ দ্য স্বরাজ পার্টি। স্বরাজ পার্টির প্রধান, স্বরাজ পার্টি কেন আসে আমরা আলোচনা করব, কিন্তু এখানে যেটা জিজ্ঞাসা করেছে যে স্বরাজ পার্টির মেইন লিডার্স কারা কারা ছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিত্তাল ভাই, যে প্যাটেল দেখতে পাচ্ছি, ডক্টর আনসারি দেখতে পাচ্ছি, এভেন রয় দেখতে পাচ্ছি, মুজাফফর আহমেদ দেখতে পাচ্ছি,
মতিলাল নেহেরু অ্যান্ড চিত্তরঞ্জন দাস, বি আর আম্বেদকর এবং পিসি যোশী। তাহলে আমরা সবাই জানি যে স্বরাজ পার্টি কে কে রয়েছেন, মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস। কে প্রেসিডেন্ট, কে চেয়ারম্যান? চিত্তরঞ্জন দাস ছিলেন প্রেসিডেন্ট, মতিলাল নেহেরু ছিলেন আমাদের কি চেয়ারম্যান। তাহলে এখানে স্বরাজ পার্টি এস্টাবলিশ হওয়ার প্রধান কারণ কি ছিল, কেন স্বরাজ পার্টি এস্টাবলিশ হয়? তো আমরা জানি ভিত্তল যে, দেখো এখানে ভালো করে দেখো, নন কোঅপারেশন মুভমেন্ট উইথড্র হয়ে যায়। আমরা জানি নন কোঅপারেশন মুভমেন্টের সময় যেটা আমাদের নাগপুর সেশনে আমরা দেখতে পাই যে সবাই রাজি হয়, নন কোঅপারেশন শুরু হয়। কিন্তু যখন নন কোঅপারেশন গান্ধীজি প্রত্যাহার করেন, যখন অসহযোগ প্রত্যাহার করেন, তখন উনি কারোর সাথে আলোচনা করেননি এবং প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলন। এর ফলে অনেকেই রেগে যায়। দেখা যায় যে যখন প্রত্যাহার করে নিল, তাহলে হিসাব মতো আন্দোলনের যে নিয়মগুলো সেগুলো প্রত্যাহার করা দরকার। কিন্তু উনি কিন্তু বয়কট কন্টিনিউ করে যাচ্ছেন। তো এবার বিষয়টা হচ্ছে, এক পক্ষের ডিমান্ড ছিল যে যখন আন্দোলন উঠে গেছে তো আমাদের উচিত লেজিসলেচার জয়েন করা এবং প্রত্যেকটা ব্রিটিশ গভর্নমেন্টের যে অন্যায় আইন যেগুলো পাশ করেছে সেগুলো কিন্তু প্রতিবাদ করে। তো এখান থেকেই আমাদের কংগ্রেসের মধ্যে একটা স্প্লিট দেখা গেল, যেখানে কংগ্রেসের মধ্য থেকেই একজনকে চাইছে যে আন্দোলন বা বয়কট চলুক, আর এক দল চাইছে লেজিসলেচার জয়েন করা। প্রো চেঞ্জার, নো চেঞ্জার। নো চেঞ্জার গান্ধীজির পক্ষে, প্রো চেঞ্জাররা চাইছে কি যে লেজিসলেচার জয়েন করা, যেখানে আমরা দেখতে পাচ্ছি মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস। আর গান্ধীজি, বল্লভভাই প্যাটেল, এম এ আনসারি, এরা হচ্ছে সব নো চেঞ্জার। এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে দ্য স্বরাজ পার্টি এস্টাবলিশ, কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি হিসাবে পরিচিত। ইট ওয়াজ আ পলিটিক্যাল পার্টি ফর্মড ইন ইন্ডিয়া ইন জানুয়ারি 1923 আফটার দ্য গয়া অ্যানুয়াল কনফারেন্স। আমরা জানি 23তে ইম্পর্টেন্স এটাই যে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট মৌলানা আবুল কালাম আজাদ পেয়েছে। আর আমরা জানি যে 21শে চিত্তরঞ্জন দাস কিন্তু অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন উনি, এবং তার পরিবর্তে কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন 21শে হাকিম আজমল খান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গয়া অ্যানুয়াল কনফারেন্সে কিন্তু এস্টাবলিশ হয়। যেখানে এইমস অফ দ্য স্বরাজ পার্টি জিজ্ঞাসা করেছে, তো কি কি এম ছিল? অ্যাটেনিং ডোমিনিয়ন স্ট্যাটাস, নাম্বার 1 ডোমিনিয়ন স্ট্যাটাস দরকার। রাইট টু ফ্রেম কনস্টিটিউশন, কনস্টিটিউশনের দাবি, যার জন্য আমরা বলি যে প্রথম কনস্টিটিউশনের দাবি কারা করে? এই স্বরাজ পার্টি করে, ঠিক আছে। এস্টাবলিশ কন্ট্রোল ওভার দ্য বিউরোক্রেসি, কারেক্ট আনসার। অবটেনিং ফুল প্রভিন্সিয়াল অটোনমি, ফুল প্রভিন্সিয়াল অটোনমি ডিমান্ড করেছে। অ্যাটেন স্বরাজ বা সেলফ রুলের ওপরে। গেটিং পিপল দ্য রাইট কন্ট্রোল গভর্নমেন্ট মেশিনারি, অর্গানাইজিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল লেবার, controlling the local and municipal bodies, having an agency for propaganda outside the country, establish a federation Asian countries to promote trade and Asian একটা ফেডারেশন তৈরি করা যাতে ট্রেড অ্যান্ড কমার্স আরও বেশি ভারতের অর্থনৈতিক অবস্থা যাতে বৃদ্ধি পেতে থাকে, এবং এঙ্গেজ ইন দ্য কনস্ট্রাকটিভ প্রোগ্রাম অফ দ্য কংগ্রেস, কংগ্রেসকে কনস্ট্রাকটিভ প্রোগ্রামের সাথে কিন্তু এঙ্গেজ থাকা। এগুলো ছিল ডিমান্ড আমাদের স্বরাজ্য দলের। তো স্বরাজ্য দল নিয়ে তোমাদের সামনে কী কী প্রশ্ন দিতে পারে? স্বরাজ্য দল নিয়ে তোমাদের প্রশ্ন দিতে পারে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট স্বরাজ্য পার্টি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন সময় আমরা প্রেসিডেন্ট দেখতে পারি। তাহলে অবশ্যই আমরা 23তে একটাই হয়, বাদ বাকিগুলো আমি অপশন টেস্ট করে বাদ হয়ে যাবে। তাহলে 23তে আসে, তাহলে এটাই হবে, কারণ এর আগের সালগুলোতে তো আসে না। স্বরাজ্য পার্টি আসেই তো 23, তাহলে 23-26 হবে, এই হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট যেটা বলেছে যে স্বরাজ্য পার্টি টুক পার্ট ইন দ্য ইলেকশন, স্বরাজ্য পার্টি টুক পার্ট ইন দ্য ইলেকশন ইন মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী, রাজা গোপালাচারী। তাহলে এখানে কোনটা হবে? সরি, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা অল্টারনেট হবে, ঠিক আছে। এই প্রশ্নটার অপশন এখানে চলে গেছে, এখানে চলে গেছে। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন চিত্তরঞ্জন দাস হবে, ঠিক আছে। এটার আনসার হবে বি, সি আর দাস, চিত্তরঞ্জন দাস। আর এটার আনসার হবে আমাদের 1923 and 1926। নেক্সট এবার আমরা আলোচনা করব হু পাসড ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তো আমরা জানি যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট
কে পাশ করান? 1876 আমরা জানি, 1878, 1876 কেন ইম্পর্টেন্ট? লর্ড লিটন হবে আমাদের কারেক্ট আনসার। ভার্নাকুলার প্রেস অ্যাক্টে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কোন পত্রিকা ভার্নাকুলার প্রেস অ্যাক্টে ব্যান হয়, তো সেটা কিন্তু আমাদের সোমপ্রকাশ পত্রিকা হবে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে 19th সেঞ্চুরিতে গ্রোথ অফ ভার্নাকুলার প্রেস ইন দ্য কান্ট্রি, আর প্রত্যেকটা প্রেস অ্যাক্ট যত আছে 1799 থেকে প্রত্যেকটা প্রেস অ্যাক্ট কিন্তু ভালো করে মনে রাখতে হবে। The vernacular press act, it act as passed by Lord Lytton on the model of Irish press law. কোন স্ট্রাকচার এটা তৈরি হয়? আইরিশ প্রেস ল স্ট্রাকচারে ফর বেটার কন্ট্রোল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মানে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ নিউজ পেপারের ওপর নিষেধাজ্ঞা। দেখো এখানে অমৃতবাজারের ওপরেও কিন্তু নিষেধাজ্ঞা আরোপ হয়, সেডিশিয়াস চার্জ লাগানো, কিন্তু অমৃতবাজার কি করে তার ভাষা ল্যাঙ্গুয়েজটা কিন্তু চেঞ্জ করে নেয়। দ্য মেন এম অফ দ্য অ্যাক্ট ইজ টু কন্ট্রোল দ্য প্রিন্টিং অ্যান্ড সার্কুলেশন অফ দ্য সেডিশিয়াস মেটেরিয়াল। It provided the government extensive right to censor report editorial in vernacular press. The main feature vernacular, any attempt to subvert the functioning of the democratic institution, agitation, violent incident, false allegation against British authorities or individual, attempt at endangering law and order, disturb normal functioning on the state, threat to internal stability. তাহলে এই সমস্ত যদি কোনোভাবে কোনো ইস্যু হয় তাহলে কিন্তু তোমার জন্য মানে নিউজ পেপারের ওপর কিন্তু নিষেধাজ্ঞা আরোপ হবে। ব্রিটিশ ইন্ডিয়া ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে? 1878 ওয়াজ এনাক্টেড টু কার্টেল দ্য ফ্রিডম অফ দ্য ইন্ডিয়ান প্রেস, যার জন্য এই অ্যাক্টকে আমরা কি বলি? গলারুদ্ধ করা। তুমি বলতে পারবে না, তুমি প্রতিবাদ জানাতে পারবে না, যদি গভর্নমেন্টের এগেনস্টে তুমি কিছু বলো তাহলে তোমার এটা কী হবে? প্রেস অ্যাক্ট অ্যাপ্লাই করে বন্ধ করে দেবে, লাইসেন্স বন্ধ করে দেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও একটা কারণ, কি কারণ? অপোজিশন হ্যাড গ্রোন আউটসেট অফ দ্য সেকেন্ড অ্যাংলো আফগান ওয়ার। ঠিক আছে, তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিয়ে আর কি কি রকমের প্রশ্ন দিতে পারে? নাম্বার 1 প্রশ্ন দিতে পারে, ইন হুইচ ইয়ার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওয়াজ পাসড? তো 1878 হবে। দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 ওয়াজ রিপিলড আন্ডার গভর্নর জেনারেলশিপ। কার সময় রিপিল হয়? রিপিল হয় লর্ড রিপনের সময়। আর এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে 1878। নেক্সট, দ্য 3-member ক্যাবিনেট মিশন। তো কি বলেছে? 3-member ক্যাবিনেট মিশন দ্যাট ভিজিটেড ইন্ডিয়া বিটুইন মার্চ অ্যান্ড জুন 1946। তাহলে এখানে আমাদের কি হবে? ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান হেড কে করে? এখানে আমরা দেখতে পাচ্ছি 2016 প্রিলিমসের প্রশ্ন, যেখানে আমরা দেখতে পাচ্ছি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, মিস্টার এবি আলেকজান্ডার, লর্ড প্যাথিক লরেন্স এবং ক্লিমেন্ট ইটলি। তো এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে প্যাথিক লরেন্স। কেন প্যাথিক লরেন্স হেড ছিলেন? কি জন্য প্যাথিক লরেন্স হেড ছিলেন? তার কারণ হচ্ছে প্যাথিক লরেন্স এখানে ছিলেন সেক্রেটারি অফ স্টেট। ঠিক আছে, এবার আমরা নেক্সট যেটা করব সেটা কি? ক্যাবিনেট মিশন প্ল্যানের কি ছিল? ক্যাবিনেট মিশন প্ল্যান কেন আছে? দেখো ব্রিটিশদের পক্ষ থেকে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমরা জানি যে কি সিচুয়েশন ছিল, যেখানে সারা ওয়ার্ল্ড জুড়ে ব্রিটিশদের ওপরে একটা প্রেশার আসে। আমরা জানি ইন্টারন্যাশনাল প্রেশারই হচ্ছে, এবং যুদ্ধের ফলে অর্থনৈতিক দুরবস্থা, যেটা কিন্তু আমাদের উইক করে দিয়েছিল ব্রিটিশারদের। ক্যাবিনেট মিশন ওয়াজ আ হাই পাওয়ার্ড মিশন sent February 1946 to India by the Attlee government পাঠিয়েছে। Attlee হচ্ছে আমাদের লেবার গভর্নমেন্ট। ঠিক আছে, the mission had 3 ব্রিটিশ ক্যাবিনেট মেম্বার, লর্ড প্যাথিক লরেন্স যিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস যিনি প্রেসিডেন্ট ছিলেন বোর্ড অফ ট্রেড, এবং এবি আলেকজান্ডার যিনি অ্যাডমিরালটি লর্ড ছিলেন ফার্স্ট। অবজেক্টিভ কী ছিল? এটা এই ক্যাবিনেট মিশন খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন তুলে তুলে তোমাদের কিন্তু প্রশ্ন দিতে পারে। নাম্বার 1, ডিভাইস এ মেশিনারি টু ড্র আপ কনস্টিটিউশন ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন। নাম্বার 1, মার্ক অ্যারেঞ্জমেন্টস ইন্টারিম গভর্নমেন্ট। নাম্বার 2, ইন্টারিম গভর্নমেন্ট। নাম্বার 1, কনস্টিটিউশন। নাম্বার 2, ইন্টারিম গভর্নমেন্ট।
The mission was like Declaration Indian Independence. 3. The mission spent some 3 weeks to discuss with the leaders of various political parties but could not arrive at any agreed solution. So finally it announced its recommendation 16th May. তাহলে কোন তারিখে রেকমেন্ড করে, মানে ক্যাবিনেট মিশন প্ল্যান তার রিপোর্ট জমা দেয় বা রিপোর্ট পাবলিশ করে 16th May. The cabinet mission plan of 1946 proposed that there shall be a union of India which was to be empowered to deal with the defense, foreign affairs, communication. তাহলে এই তিনটে মেন পাওয়ার থাকবে কার হাতে? ইউনিয়ন অফ ইন্ডিয়ার হাতে। The cabinet mission recommendation an undivided India and turned down Muslim League demand for সেপারেট পাকিস্তানের দাবিকে নাকচ করে এবং রেকমেন্ড করে আনডিভাইডেড ইন্ডিয়া। এবং দ্য ক্যাবিনেট মিশন রেস্ট্রিক্টেড কমিউনাল রিপ্রেজেন্টেশন। তাহলে এখানে কিন্তু আমাদের খুবই সোজা আনসার, যেটা কিন্তু তোমাদের বলতে হবে ভালো করে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবার ক্যাবিনেট মিশন প্ল্যান নিয়ে তোমাদের কী কী ধরনের প্রশ্ন দিতে পারে। ইন হুইচ ইয়ার ডিড দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া? তো আমরা সবাই জানি, তো সব থেকে সহজে 1946। When the cabinet mission came to India from London, then chief of the British rulers of India was. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন ক্যাবিনেট মিশন ভারতে আসে তখন ব্রিটিশ রুলার কে ছিলেন? অবশ্যই লর্ড ওয়াবেল, কারণ আমরা জানি যে ওয়াবেল প্ল্যান আসে এর আগে, যাকে আমরা ব্রেকডাউন পলিসি বলি ওয়াবেল প্ল্যানকে। তো কবে আসে? আমাদের 2014 জুন এবং 25 জুন ফাইনাল। তো অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট এবার যেটা আমরা পড়বো, দ্য ফার্স্ট সেশন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইন বম্বে ইন 1920 হু প্রিসাইডেড ওভার? কে প্রিসাইড করেন? লালা লাজপত রায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন AITUC। তো AITUC দেখে আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে? নাম্বার 1, দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ওয়াজ ফাউন্ড অন October 31st October 1922। আমরা সবাই জানি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রেসিডেন্ট ফর দ্য ইয়ার, ওই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু প্রেসিডেন্ট ছিল লালা লাজপত রায়। ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট AITUC। দিওয়ান চাওয়ান লাল ছিলেন জেনারেল সেক্রেটারি। The prominent Congress and Swarajist leader Chittoranjan Das presided over 3rd and 4th session AITUC। very very important by পয়েন্ট এটা, যে 3rd and 4th সেশন AITUC কে প্রিসাইড করেন? চিত্তরঞ্জন দাস করেন। গয়া সেশন অফ দ্য কংগ্রেস 1922 ওয়েলকাম দ্য ফরমেশন AITUC and a committee was formed to assist it। গয়া সেশন যেটা 1922-তে হয়, সেখানে AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং তার আন্ডারে একটি কমিটি এস্টাবলিশ হওয়ার কথা কিন্তু বলে। চিত্তরঞ্জন দাস advocate the Congress should take the workers and peasant cause and incorporate them in the struggle of the Swaraj, or else they would get isolated from the movement. Other leaders who kept close contact with the AITUC included Nehru, Subhash Bose, C.F. Andrews, জেমস সেনগুপ্তা, সত্যমূর্তি এবং বিবি গিরি এবং সরোজিনী নাইডু। এদের প্রত্যেকের নাম কিন্তু মনে রাখতে হবে। ইন দ্য বিগিনিং দ্য AITUC ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই, প্রথম দিকে AITUC কিসের দ্বারা প্রভাবিত হয়েছিল? সোশ্যাল ডেমোক্রেসিক আইডিয়া, ব্রিটিশ লেবার পার্টি। ঠিক আছে, ব্রিটিশ লেবার পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক আইডিয়ার দ্বারা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। এবং গান্ধিয়ান ফিলোসফি নন ভায়োলেন্স, অহিংসা, ট্রাস্টিশিপ, ক্লাস কোলাবোরেশন হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন দ্য মুভমেন্ট। এবার AITUC নিয়ে কি কি প্রশ্ন দিতে পারে? which of these politicians attend all India Trade Union Congress meet? Which of these politicians attend all India Trade Union Congress meeting?
তাহলে এখানে কোনটা হবে কারেক্ট আনসার? এখানে অল অফ দ্য অ্যাবভ হবে কারেক্ট আনসার, ডি। ইন হুইচ সিটি ডিড ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কমিটি মেক এগেন টু ফর্ম আ নিউ ইউনিয়ন? দিস ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেটা কোথায় অবস্থিত ছিল? তাহলে এটা কিন্তু অপশন 18টা, এটা তোমাদের অনেকেই জানো না, এটা কিন্তু তোমাদের কাছে কি থাকলো, হোমওয়ার্ক থাকলো। নেক্সট ক্লাসে কিন্তু এই প্রশ্নটা তোমরা কমেন্ট সেকশনে প্রত্যেকে বলবে, ঠিক আছে? নেক্সট এবার যেটা আমরা পড়বো, দ্য ডে এম.কে. গান্ধী লঞ্চ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, আ গ্রেট ন্যাশনালিস্ট লিডার ডাইড, হি ওয়াজ। তো যখন এম.কে. গান্ধী লঞ্চ করলেন নন কোঅপারেশন মুভমেন্ট, তখন গ্রেট ন্যাশনাল লিডার কে ছিলেন? এখানে আমাদের আনসার কি হবে? বাল গঙ্গাধর তিলক ছিলেন, ঠিক আছে? বাল গঙ্গাধর তিলক। তো আমরা দেখতে পাচ্ছি যে যখন ফার্স্ট অগস্টে 1920-তে নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হওয়ার কথা, কিন্তু শুরু হলো না। কেন? তার কারণ হচ্ছে দেশের বিখ্যাত বড় লিডার কিন্তু মারা যান, সারা দেশ শোকাহত, মর্মাহত। তো সেই পারপাসে সেপ্টেম্বরে স্পেশাল সেশন ডাকা হয়, যেখানে কিছু অ্যারেঞ্জ করা হবে, কিছু ফিক্সড করা হবে ন্যাশনাল মুভমেন্ট সম্পর্কে। তো এখানে অবজেক্টিভ নন কোঅপারেশন মুভমেন্টের কী কী ছিল, এটা একটু লিস্টটা ভালো করে মনে রাখবে। এবং দ্য ফলোইং সার্কামস্ট্যান্সেস লিড টু নন কোঅপারেশন মুভমেন্ট। এখানে আমরা কোনগুলো পড়বো যে নন কোঅপারেশন মুভমেন্টের জন্য কোনগুলো এখানে দায়ী। তো নাম্বার 1-এ আমরা দেখতে পাচ্ছি খিলাফত মুভমেন্ট দায়ী। It was started by Ali brothers in August 1920 for the preservation of the office of Khalifa, the religious head of the Muslims. The Rowlatt Act came as a sudden blow to the Indians who were expecting self-governance. It was known as the Black Act, এবং এটাকে আমরা ব্ল্যাক অ্যাক্ট বলি। তাহলে নন কোঅপারেশন মুভমেন্টে যদি ইমিডিয়েট কজ বলে, তাহলে ইমিডিয়েট কজ জালিয়ান, আমাদের খিলাফত মুভমেন্ট হচ্ছে ইমিডিয়েট। রিয়েল কজ কি ছিল? জালিয়ানওয়ালাবাগ। রিয়েল কজ আমরা কিন্তু রাওলাট অ্যাক্ট অ্যাকচুয়াল বলতে পারি। রাওলাট অ্যাক্টের ফলে কিন্তু জালিয়ানওয়ালাবাগের ঘটনাটা হচ্ছে আগুনে ঘি ঢালার মতো, আরো বেশি উত্তপ্ত হয়ে যায়, ঠিক আছে? তো অবশ্যই মনে রাখবে ইম্প্যাক্ট কি ছিল। এবং আমরা জানি তিলক তো মারা যান 20-তে, 21-এ তিলকের শরণার্থে এবং 20 লক্ষ চরকা আনার জন্য আমাদের প্রায় 1 কোটি একটা ফান্ড কিন্তু অ্যারেঞ্জ করা হয়, ঠিক আছে? কত চরকার জন্য? 20 লক্ষ চরকার জন্য। ডিউ টু নন কোঅপারেশন মুভমেন্ট, দ্য ন্যাশনাল মুভমেন্ট বিকাম আ মাস মুভমেন্ট। ইট instilled new confidence among the people. It transformed Indian National Congress from deliberative assembly into moral fighting force. It fostered Hindu-Muslim unity by merging the Khilafat movement. With this movement, it shattered the might of the British rule, was for the betterment of Indians. It promoted social reforms. তাহলে আমরা কি দেখতে পাই যে প্রথম গান্ধীজির মাস মুভমেন্ট কোনটা ছিল? নন কোঅপারেশন। প্রথম গান্ধীজির অল ইন্ডিয়া স্ট্রাইক কোনটা ছিল? রাওলাট অ্যাক্ট। এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। হিন্দু মুসলিম ইউনিটি এর মধ্যে কোথায় দেখতে পাই? খিলাফত মুভমেন্ট। এখানে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে দেখো। নাম্বার 1 বলেছে হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া ডিউরিং নন কোঅপারেশন মুভমেন্ট। তো হু ওয়াজ দ্য ভাইসরয় কে ছিলেন? দেখো 1920-তে আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হয়, তাহলে এই সময় চেঞ্জ কোড 21 পর্যন্ত, তারপরে রিডিং, তাহলে এখানে বোথ এ অ্যান্ড বি হবে কারেক্ট আনসার। Who among the following presented the main resolution on the non-cooperation movement during the annual session of the Congress Nagpur 1920? তো এখানে চিত্তরঞ্জন দাস হবে কারেক্ট আনসার। তো আজকে আমাদের এই আলোচনা এখানেই কমপ্লিট হলো। তো তোমরা প্রত্যেক কিন্তু এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে তোমরা
লাইক কমেন্ট, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, কোনো অসুবিধা হলে কমেন্টে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের আনসার দেবো। আর সব থেকে বড় কথা, তোমরা কিন্তু বেল আইকন প্রেস করবে, কারণ বেল আইকনের জন্য কিন্তু তোমরা কিন্তু নোটিফিকেশান পাবে। ঠিক আছে, তো আজকে এইটুকু পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল। থ্যাংক ইউ।